15ই আগস্টকে কেন্দ্র করে কিছু নাশকতার আশঙ্কা ছিল। কেউ কেউ কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল যাতে দেশে কিছু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। সমালোচনা করেছেন, তাদেরকে টোকাই বলেছেন, বলতে পারেন ওনার কাছে যদি মনে হয় তারা টোকাই, কিন্তু রেফারেন্স হিসেবে টেনে এনেছেন হাঁসের মাংস খাওয়া এবং ওয়েস্টার্নে যাওয়া। তো হাঁসের মাংস খাওয়ার কথা কে বলেছেন? সরকারের একজন উপদেষ্টা বলেছেন। ওয়েস্টার্নে যাওয়ার কথা বলেছেন সরকারের একজন উপদেষ্টা। এখন তাকে আপনি টোকাই বলবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত। আগস্ট কাউকে পালন করতে তো সরকার কাউকে নিষেধ করেনি। শোক পালনকে কোথায় কিভাবে করবে সেটা তার একান্ত নিজস্ব বিষয়, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে শোক পালনের নামে কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম আপনার নাশকতা যাতে কেউ করতে না পারে। এবং এই নাশকতার ইন্ধনটা যে ছিল সে বিষয়ে গোয়েন্দা তথ্যও ছিল, এবং আপনার নিজেরাও দেখেছেন 15ই আগস্টকে ঘিরে কারা কারা আপনার নাশকতার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল, কারা 15ই আগস্টকে ঘিরে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উস্কানি দিয়েছে, এটা আপনারা দেখেছেন। তা শুধু 32 না, সারা দেশেই এই পরিস্থিতিটা ছিল। কোনো শ্রদ্ধা জানানোর জন্য সরকারের কেউ কি কারো বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে? সরকারের কেউ কাউকে সমালোচনা করেছে বা ফেসবুকে শ্রদ্ধা জানানোর জন্য কাউকে অ্যারেস্ট করেছে? এই সরকার দায়িত্ব নেওয়ার 1 বছরের মধ্যে একজন মানুষকেও মত প্রকাশ করার জন্য জেলে যেতে হয় নাই। রিক্সা চালককে গ্রেপ্তারের বিষয়টা তো আপনি দেখেছেন, এর মধ্যে সরকার একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা একজন পুলিশ কর্মকর্তার বাড়াবাড়ির কারণে হয়েছে, এবং ওই পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ইতিমধ্যেই রিক্সা চালক জামিন পেয়েছেন, সরকারের পক্ষ থেকে তার জামিনের বিরোধিতাও করা হয়নি। সেটা আপনার এখানে ওই পুলিশের মধ্যেও তো অনেকেই আছে যারা আপনার, তাদের ট্রেনিংটা কি, তাদের তো 15-16 বছরের ট্রেনিং, তারা যে সবসময় ওই ট্রেনিংটা ভুলে যাবে এরকম না। পুলিশের মধ্যে কারো কারো ক্ষেত্রে আচরণে কারো কারো বাড়াবাড়ি থাকতে পারে। যদি মাই টিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার, আমি জানি না আমি কেন গ্রেপ্তার হয়েছে, ওনার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আছে কিনা, যারা গ্রেপ্তার করেছেন তারাই ভালোভাবে বলতে পারবেন। কিন্তু আপনি যদি এটার সাথে মত প্রকাশের বিষয়টা মিলিয়ে দেন এবং অন্য আদর্শটা মিলিয়ে দেন, তাহলে তো আমি মনে করি এই মুহূর্তে 80 ভাগ টিভি চ্যানেলের মালিকের জেলে থাকার কথা। যা কিছুই ঘটুক না কেন সেই ঘটনার পেছনে সরকার দায়ী বা সরকারের কোনো না কোনো হাত আছে, এটাই এখনকার ন্যারেটিভ সবার কাছে। কালচারাল ফ্যাসিস্ট নাম দিয়ে যাদেরকে এরকম করে অপদস্থ করা হয়েছে বা ঘৃণা প্রদর্শন করা হয়েছে, বলা হচ্ছে যেহেতু 15ই আগস্ট করা নিয়ে সরকারের একটা নিষেধাজ্ঞা ছিল, বাধ্যবাধকতা ছিল, এই কারণে যারা এই পক্ষে হয়ে এগুলো কাজ করেছে একটা ইন্ধন সরকারের তরফ থেকেও আছে। আপনার কাছে প্রথম প্রশ্ন, 15ই আগস্ট করা নিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা? দ্বিতীয় হলো, এই ইন্ধনের পেছনে আপনাদের কোনো হাত আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আনিস ভাইকে ধন্যবাদ দিয়েই শুরু করতে চাই। ভাই বলেছেন যে এই মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সরকার কোনো বাধা নয়। আমরাও বারবার বলেছি যে মত প্রকাশের ক্ষেত্রে সবার সুযোগ অবারিত, এবং সরকার সমালোচনাকে সবসময় ওয়েলকাম করে, কারণ সরকার মনে করে যে সমালোচনা করলে সরকারের জন্য কাজ করতে সুবিধা হয়। কারণ অনেক সমালোচনা আছে যেগুলো খুবই ন্যায্য, এবং এগুলো সরকারকে বাধ্য করে সঠিক সিদ্ধান্তটা নিতে। সো এই ধরনের সমালোচনাটা ওয়েলকাম করি আমরা। কিন্তু সমস্যাটা দেখা যায় আমরা যখন সমালোচনার ক্ষেত্রে অনেক সময় মাত্রা ছাড়িয়ে যাই। আমি এই একটু আগেই আনিস ভাই ওনাকে যারা সমালোচনা করেছেন তাদেরকে টোকাই বলেছেন, বলতে পারেন ওনার কাছে যদি মনে হয় তারা টোকাই, কিন্তু রেফারেন্স হিসেবে টেনে এনেছেন হাঁসের মাংস খাওয়া এবং ওয়েস্টার্নে যাওয়া। তো হাঁসের মাংস খাওয়ার কথা কে বলেছেন? সরকারের একজন উপদেষ্টা বলেছেন। ওয়েস্টার্নে যাওয়ার কথা বলেছেন সরকারের একজন উপদেষ্টা। এখন তাকে আপনি টোকাই বলবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত। আমি এখন ইম্পোর্ট দেবো, কারণ এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আমি বলছি যে এটা যেহেতু প্রচলিত সেই অর্থে বলছি। আমি যাদেরকে টোকাই বলছি এটা রিয়েল অর্থে টোকাই, এরা সাংবাদিকতায় ছিল না, এরা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে। এখন আপনি তো বলছেন না অবশ্যই আনিস আলমগীর, এটা ক্লিয়ার করে নেই, আপনি কি উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন? না, আমি উপদেষ্টা না, আমি স্ট্যান্ডার্ড বোঝাচ্ছি যে আপনি হাঁসের মাংস খাচ্ছেন না, বা আপনি সোনারগাঁতে যাচ্ছেন, মনে করেন সোনারগাঁতেও যাইতো ওরা, আমি ওকে মিন করছি না। আমি বলছি যে এতে স্ট্যান্ডার্ড, যে এই লোকগুলা যেগুলো একসময় হাঁসের মাংস খাইতে পারে নাই, ওয়েস্টার্নে যেতে পারে না, সোনাগাঁতে যেতে পারে না, এখন যাচ্ছে, কারণ অন্যদের দেখে ওদের জ্বলতেছে। এবং এরা সাংবাদিকতাও ছিল না, মানে গায়েবী পত্রিকায় ছিল, এখন বড় বড় প্রতিষ্ঠান দখল করেছে। সাংবাদিকের কথা বলছে আজাদ মজুমদার জি। আচ্ছা, তো আমরা আশা করব যে সমালোচনাটা করবেন
যথার্থ সমালোচনা করবেন, ন্যায্য সমালোচনা করবেন। ন্যায্য সমালোচনা আসলে আমাদেরকে কাজ করতে সহযোগিতা করে, এটা আমাদের জন্য সুবিধা হয় কাজ করতে। কিন্তু আমরা সমালোচনা করতে গিয়ে আমরা প্রত্যেকেই আমরা সমালোচনা আলোচনা যেখানেই আমরা যা করি না কেন, আমরা মনে করি যে আমাদের একটা নির্দিষ্ট মাত্রাজ্ঞান সবারই থাকা উচিত। মাত্রাজ্ঞানটা আমরা যদি ছাড়িয়ে যাই তাহলে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে, ঘৃণার সৃষ্টি হতে পারে, কারো কারো ঘৃণার প্রকাশভঙ্গিটা দৃষ্টিকটু হতে পারে। আমরা সবাইকে আহ্বান জানাই, আমরা সমাজে আসলে ঘৃণার চর্চা চাই না। আমরা চাই সবাই সমাজে একটা সুস্থ একটা ধারা সবাই যেন তৈরি করে, সবাই মিলেই আমরা এমন একটা কালচার তৈরি করতে চাই যে কালচারে সমালোচনাটাকে ওয়েলকাম করা হবে, সমালোচককে অ্যাপ্রিসিয়েট করা হবে এবং কাউকে আমরা ঘৃণা করব না। আমরা অনেককেই অপছন্দ করতে পারি, অনেকের বক্তব্যই আমার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু আমরা সবসময় চাইব আমরা তার সমালোচনার জবাব আমরা যুক্তি দিয়ে খণ্ডাইতে, যদি যুক্তি দিয়ে না পারি তাহলে তার সমালোচনাটাকে মেনে নিয়ে তার সমালোচনার অনুসারে কাজ করতে। এরকম একটা কালচার যাতে আমাদের দেশে তৈরি হয়, এটা আমাদের সবার একটা প্রত্যাশা। এটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন কিছু সমস্যা থেকে যাবে, কিন্তু আমরা সরকারের দিক থেকে এটা সবসময় এই আহ্বানটা জানাচ্ছি। আর এখন আপনার প্রসঙ্গে আসি, আপনি নিজেই যখন বলেছেন যে সরকারের দিক থেকে কোনো ইন্ধন আছে কিনা, সরকার কি কোনো ইন্ধন দিতে পারে? সরকার একটা নির্দেশনা দিয়েছে এই 15ই আগস্টকে কেন্দ্র করে। নির্দেশনাটা খুব পরিষ্কার, কারণ আপনি দেখেছেন যে আমরা সবাই দেখেছি যে 15ই আগস্টকে কেন্দ্র করে কিছু নাশকতার আশঙ্কা ছিল, কেউ কেউ কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল যাতে দেশে কিছু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এরকম পরিস্থিতি যাতে তৈরি না হতে পারে, কেউ যেন এ ধরনের একটা সময়ের এরকম একটা স্পর্শকাতর সময়ে কেউ যেন কোনো পরিস্থিতির সুযোগ না নিয়ে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছিল। তো এইটাকে কি আপনি ইন্ধন বলবেন? এটা তো ইন্ধন না, এটা তাহলে আমরা দায়িত্ব বটে। তার মানে 15ই আগস্ট কারোর পালন করা না করা নিয়ে নিষেধাজ্ঞা ছিল না। নিষেধাজ্ঞা 15ই আগস্ট কাউকে পালন করতে তো সরকার কাউকে নিষেধ করেনি। শোক পালনকে কোথায় কিভাবে করবে সেটা তার একান্ত নিজস্ব বিষয়, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে শোক পালনের নামে কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম আপনার নাশকতা যাতে কেউ করতে না পারে। এবং এই নাশকতার ইন্ধনটা যে ছিল সে বিষয়ে গোয়েন্দা তথ্যও ছিল এবং আপনার নিজেরাও দেখেছেন, এবং আমরা প্রায়শ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে দেখেছি উস্কানিমূলক বক্তব্য রাখতে। তো এই ধরনের পরিস্থিতি যখন থাকে সরকার তো মানুষকে সতর্ক করবে, মানুষের নিরাপত্তার জন্য সরকার তো চেষ্টা করবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এইটাকে আপনি সরকারের দায়িত্ব হিসেবে ভেবে নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো মানে আপনারা চেয়েছেন যে সেখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হোক, কিন্তু সেটা আসলে শোক পালনে আপনাদের কোনো বাধা ছিল না। না না, শোক তো এটা যার যার ব্যাপার, একান্ত বিষয়। কিন্তু মানে শোক পালনের নামে শোক পালন করার জন্য কেউ যদি আপনার পরিকল্পিতভাবে শোকটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তো সেটাকেও সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ সেটা না হলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে। সে সরকারের দায়িত্বেরই অংশ আমি মনে করি। সেটা কি 32 নাম্বারকে ঘিরেই সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হওয়ার অবস্থা বিশৃঙ্খলা তৈরি হওয়ার অবস্থা তৈরি হয়েছিল? বিশৃঙ্খলা অবস্থা দেশের বিভিন্ন জায়গাতেই হওয়ার আশঙ্কা ছিল। আপনি এটা দেখেছেন, আপনি কারা কারা এই 15ই আগস্টকে ঘিরে কারা কারা আপনার নাশকতার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল, কারা 15ই আগস্টকে ঘিরে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উস্কানি দিয়েছে, এটা আপনারা দেখেছেন। তা শুধু 32 না, সারা দেশেই এই পরিস্থিতিটা ছিল। তারপরে আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন পোস্ট করার কারণে তারা অনেকে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে নাম কামিয়ে ফেলেছেন এবং তাদের নামে অনেক ঘৃণা হচ্ছে, তাদের গ্রেফতারের ক্ষেত্রে, তাদের বয়কটের ক্ষেত্রে অনেক ধরনের সেখানে আলোচনা হচ্ছে, আন্দোলন হচ্ছে, কর্মসূচি হচ্ছে। এইসব কর্মসূচির পেছনে কি সরকার মনে করে যে এইসব কর্মসূচি করা ঠিক, নাকি মনে করে যে সোশ্যাল মিডিয়াতে আসলে কে কোন আদর্শে কাজ করবে, কে কোন আদর্শের ভিত্তিতে স্ট্যাটাস দিবে, এটা আসলেও তাদের ব্যক্তিগত ব্যাপার? প্রথমত সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই, সরকার কোনো কি বলবো কোনো গোষ্ঠীর একক প্রতিনিধি নয়। সরকার সবগুলো রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট একটা সরকার, সবার সমর্থন নিয়েই সরকার কাজ করছে। এখন রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক যে বিভিন্ন গোষ্ঠী আছে তারা কিভাবে আচরণ করবে এটা সরকার নিয়ন্ত্রণ করে না। সরকার কারো উপর কোনো রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয় না।
সরকারের দেখার দায়িত্ব হচ্ছে কারো দ্বারা কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কিনা, সে যেই হোক, সে যে রাজনৈতিক দলের হোক, সাধারণ মানুষ হোক, তার দ্বারা যদি কোনো ধরনের বিঘ্নিত আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে বা অন্যের অধিকারের উপরও যদি কেউ হস্তক্ষেপ করে বা অন্যের জন্য অন্যের ব্যক্তি স্বাধীনতায়ও কেউ যদি বাধা সৃষ্টি করে, এগুলো এখানে আইনের ব্যত্যয় হলেই সরকার মাত্র হস্তক্ষেপ করতে পারে। তার আগ পর্যন্ত তো সরকার হস্তক্ষেপ করতে পারে না। তবে আমাদের দিক থেকে সবার কাছ থেকে একটা আহ্বান আছে, আমরা আগেও বলেছি যে আমরা চাই না সমাজে কোনো ঘৃণার চর্চা হোক। আমরা সবসময় চাই সমাজে একটা সুস্থ ধারা। না, সুস্থ ধারা চান দেখেই বলে ফেসবুকে কেউ যদি শ্রদ্ধা জানায় কারোর প্রতি, সেটা কি আসলে ঘৃণার চর্চা কিনা, বা সেটা কি আসলে কোনো রকমের উস্কানি বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে কিনা? কোনো শ্রদ্ধা জানানোর জন্য সরকারের কেউ কি কারো বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে? না, সরকারের কেউ কাউকে সমালোচনা করেছে? না, করেনি। বা ফেসবুকে শ্রদ্ধা জানানোর জন্য কাউকে অ্যারেস্ট করেছে? এই সরকার দায়িত্ব নেওয়ার 1 বছরের মধ্যে একজন মানুষকেও মত প্রকাশ করার জন্য জেলে যেতে হয় নাই। আমরা দেখেছি এর আগে, আমি যদিও আগের সরকারের সাথে আসলে মেলাতে চাই না, মেলানোর কোনো সুযোগ নেই আগের সরকারের আচরণের সাথে। মত প্রকাশের জন্য শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কতগুলো মামলা হয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে, রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে, সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে কত মামলা হয়েছে, কত মানুষকে জেলে যেতে হয়েছে, এটা আমরা তো দেখেছি। এখন তো মত প্রকাশের জন্য কোনো মানুষকে জেলে যেতে হয় নাই, শুধুমাত্র কারোর সাথে কারো মত যদি না মিলে, তার বিপরীত ধর্মী রাজনৈতিক আদর্শের কেউ হয়তো তার সাথে বাহাসে লিপ্ত হচ্ছে, কিন্তু সরকার শুধুমাত্র মত প্রকাশের জন্য তো একজন মানুষকেও প্রসিকিউট করে নাই। কিন্তু মানে তাহলে কেন আসলে রিকশা চালককে গ্রেফতার হতে হলো? রিকশা চালককে গ্রেফতারের বিষয়টা তো আপনি দেখেছেন, এর মধ্যে সরকার একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা একজন পুলিশ কর্মকর্তার বাড়াবাড়ির কারণে হয়েছে, এবং ওই পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ইতিমধ্যেই রিকশা চালক জামিন পেয়েছেন, সরকারের পক্ষ থেকে তার জামিনের বিরোধিতাও করা হয়নি। সেবা আপনার এখানে ওই পুলিশের মধ্যেও তো অনেকেই আছে যারা আপনার, তাদের ট্রেনিংটা কি, তাদের তো 15-16 বছরের ট্রেনিং, তারা যে সবসময় ওই ট্রেনিংটা ভুলে যাবে এরকম না। পুলিশের মধ্যে কারো ক্ষেত্রে আচরণে কারো বাড়াবাড়ি থাকতে পারে, কিন্তু সরকার তো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। ওই পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে যে কেন এই রিকশা চালককে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে অপরাধটা কী। কিন্তু যেহেতু এখন তার বিরুদ্ধে একটা আইনি প্রক্রিয়া চালু হয়ে গেছে, এখন আইনি প্রক্রিয়াটা তোকে সমাপ্ত করতে হবে। আইনি প্রক্রিয়া সমাপ্ত করে দ্রুত তার বিরুদ্ধে যে মামলায় তাকে আটক দেখানো হয়েছে, সেই মামলায় আসলেই তার কোনো ভূমিকা আছে কিনা এটা দ্রুত তদন্ত করে এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এবং এটা প্রেস রিলিজ দিয়ে আমরা সবাইকে জানিয়েছি। এইটা এখানে যাতে পুলিশের যদি কোনো বাড়াবাড়ি থাকে, তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। সরকার তো এক্ষেত্রে কোনো গোয়ার্তুমি করে না। নিশ্চয়ই, কিন্তু আমি খালি প্রশ্নটা রেখে আপনার কাছে যাইতে চাই, আনিস আলম করিমের কাছেও ফিরবো, যে এই যা কিছুই ঘটুক না কেন, যে ঘৃণা প্রদর্শন হোক, কালচারাল ফ্যাসিস্ট যারা তাদের বিরুদ্ধে হোক, গ্রেফতার হোক, কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি মাই টিভি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে সেটা আলোচনাতে নিশ্চয়ই আমরা আসবো। মত প্রকাশ নাকি অন্য আদর্শে থাকার কারণে? অন্য আদর্শে থাকলেই সবাই গ্রেফতারের তালিকায় চলে আসবে কিনা? অন্য আদর্শের কথা কিছু বললে, অন্য আদর্শের কারণে যদি গ্রেফতার হয়, তাহলে তো অনেকগুলো টিভি চ্যানেলের মালিক এতদিনে গ্রেফতার হয়েছে। একদম, কিন্তু সেটা হয়েছে না। আপনি যদি মাই টিভির চেয়ারম্যানকে গ্রেফতার, আমি জানি না আমি কেন গ্রেফতার হয়েছে, ওনার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আছে কিনা, যারা গ্রেফতার করেছেন তারাই ভালোভাবে বলতে পারবেন। কিন্তু আপনি যদি এটার সাথে মত প্রকাশের বিষয়টা মিলিয়ে দেন এবং অন্য আদর্শটা মিলিয়ে দেন, তাহলে তো আমি মনে করি এই মুহূর্তে 80% টিভি চ্যানেলের মালিকের জেলে থাকার কথা, কোনো মালিক তো জেলে নেই। আমি এই প্রসঙ্গেই আপনার কাছে আসবো যে এটার সাথে আসলে মত প্রকাশ সবাই গুলিয়ে ফেলছেন কিনা, কারণ সবাই আসলে যে কোনো জায়গায় লিখতে, কথা বলতে দারুণ ভয় পাচ্ছেন, কারণ কোন দিক থেকে কি হবে তারা এখন জানে না বলছেন। আনিস আলমগীরও সেই কথা বলছিলেন। এইটার পেছনে আসলে কি ভয়, কার ভয় কাজ করছে সেটা জানতে আমরা বিরতির পর ফিরছি।